আসসালামু আলাইকুম। মন্দার কবলে যুক্তরাষ্ট্রের অর্থনীতি, ব্যাপক ধস শেয়ার বাজারে, ব্যাপক বিতর্ক ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ নিয়ে, আংশিক যুদ্ধবিরতিতে রাজি ইউক্রেন, প্রত্যাখ্যান মস্কোর, যুক্তরাষ্ট্র সমর্থিত কুর্দি বিদ্রোহী বাহিনীর আত্মসমর্পণ, অবসান স্বাধীন কুর্দি রাষ্ট্র প্রতিষ্ঠার দীর্ঘ যুদ্ধের, ইউক্রেন যুদ্ধ বদলে দিয়েছে যুক্তরাষ্ট্রের সমরাস্ত্র বাজার। বিরিভিউজ ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি তাসনিম হোসাইন। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। মন্দার কবলে পড়তে যাচ্ছে যুক্তরাষ্ট্রের অর্থনীতি। সোমবার ব্যাপক ধস নেমেছে যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ সহ বিভিন্ন নীতিকে দায়ী করা হয়েছে সম্ভাব্য এই মন্দার জন্য। রোববার ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি মন্দার আশঙ্কাকে উড়িয়ে দিচ্ছেন না। তার এই বক্তব্যের পর সোমবার ব্যাপক দরপতন ঘটে যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারে। দেশটির শীর্ষস্থানীয় 1 ডজনেরও বেশি কোম্পানির শেয়ার মূল্যের পতন ঘটে শতকরা 2 থেকে 15 পর্যন্ত। টেক জায়ান্ট ধনকুবের এলন মাস্কের টেসলা কোম্পানির শেয়ার পতন ঘটেছে শতকরা 15। যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় 1 ডজনেরও বেশি কোম্পানির দিন শুরু হয় লাল বাতি সতর্কতার মধ্যে দিয়ে। প্রযুক্তি বিষয়ক যুক্তরাষ্ট্রের 7টি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান ম্যাগনিফিসেন্স 7 নামে পরিচিত। সোমবার এর প্রতিটি কোম্পানিতে রেড সতর্কতা জারি করা হয়। এগুলো হলো অ্যালফাবেট, অ্যামাজন, অ্যাপল, মেটা বা ফেসবুক, মাইক্রোসফট, এনভিডিয়া এবং টেসলা। সোমবার S&P 500 এর দিন শেষ হয় শতকরা 8 মূল্য পতনের মাধ্যমে। ভারী প্রযুক্তি বিষয়ক প্রতিষ্ঠান নাসডাকের মূল্য পতন ঘটে শতকরা 4। অপরদিকে প্রতিষ্ঠান ডাউ এর দরপতন ঘটে শতকরা 2। 3 বছরের মধ্যে অনেক প্রতিষ্ঠানের শেয়ারের দর এত পতন ঘটেনি। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পরপরই বাণিজ্য যুদ্ধ শুরু করেন কানাডা, মেক্সিকো ও চীনের বিরুদ্ধে। কানাডা ও মেক্সিকো থেকে পণ্য আমদানির ওপর শতকরা 25 এবং চীনা পণ্যের ওপর শতকরা 20 শুল্ক আরোপ করেন ট্রাম্প। জবাবে এই তিনটি দেশও প্রায় সমপরিমাণ শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্র থেকে পণ্য আমদানির ওপর। আমদানি পণ্যের ওপর আকস্মিক ব্যাপক এই শুল্ক আরোপের ফলে যুক্তরাষ্ট্রে ব্যাপক মূল্যস্ফীতি দেখা দেয়। বন্ধ হওয়ার পথে অনেক প্রতিষ্ঠান যারা আমদানি ও রপ্তানির সাথে জড়িত। ডোনাল্ড ট্রাম্প রোববার হোয়াইট হাউসে সাংবাদিকদের বলেন তার আর্থিক নীতির কারণে কিছু সময়ের জন্য দেশটি সমস্যার মধ্যে দিয়ে যাবে। এটি একটি অন্তর্বর্তীকালীন সময়, তবে দীর্ঘমেয়াদে এর সুফল পাওয়া যাবে। এ সময় সাংবাদিকরা তার কাছে জানতে চান তিনি কোনো অর্থনৈতিক মন্দার আশঙ্কা করেন কিনা। জবাবে ট্রাম্প বলেন আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। ট্রাম্পের এই আশঙ্কা প্রকাশের পরপরই সোমবার ব্যাপক ধস নামে শেয়ার বাজারে। এদিকে যুক্তরাষ্ট্রের অর্থনীতির এই উথাল পাতাল অবস্থার মধ্যে সোমবার কানাডার পক্ষ থেকে আরেকটি বড় আক্রমণের ঘোষণা দেওয়া হয়েছে। কানাডার অন্টারিও রাজ্যের প্রধানমন্ত্রী ডার্ভ ফোর্ড ঘোষণা দিয়েছেন ট্রাম্প যদি কানাডার ওপর থেকে শুল্ক না কমায় তাহলে তিনি যুক্তরাষ্ট্রের বিদ্যুৎ রপ্তানির উপর 25% শুল্ক আরোপ করবেন। যুক্তরাষ্ট্রের 3টি প্রদেশ বিদ্যুৎ আমদানি করে কানাডার অন্টারিও রাজ্য থেকে। এমনকি যুক্তরাষ্ট্র যদি নতুন করে কানাডার উপর কোনো কর আরোপ করে তাহলে তিনি সম্পূর্ণ বন্ধ করে দেবেন যুক্তরাষ্ট্রের বিদ্যুৎ রপ্তানি। নিউ ইয়র্ক, মিশিগান এবং মিনেসোটা রাজ্য বিদ্যুৎ আমদানি করে কানাডার অন্টারিও থেকে। কানাডা যদি শতকরা 25 শুল্ক আরোপ করে তাহলে কোনো কোনো পরিবারে বিদ্যুৎ ব্যয় $100 পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। ডার্ভ ফোর্ড আমেরিকানদের সম্ভাব্য এই দুর্দশার বিষয়ে উল্লেখ করে বলেন আমেরিকানদের এই পরিস্থিতির জন্য দায়ী হবেন ডোনাল্ড ট্রাম্প, কারণ তিনি শুরু করেছেন এই বাণিজ্য যুদ্ধ। CNN এর খবরে বলা হয়েছে কানাডা এটি করলে তারাও মারাত্মক ক্ষতির মুখে পড়বে, কারণ তারা যুক্তরাষ্ট্র থেকে আমদানির তুলনায় রপ্তানি করে বেশি। তাদের রপ্তানিমুখী অনেক প্রতিষ্ঠান পথে বসবে রপ্তানি বন্ধ বা অধিক শুল্ক আরোপ করলে। ইউক্রেন যুদ্ধ বদলে দিয়েছে যুক্তরাষ্ট্রের অস্ত্র রপ্তানির বাজার। 2022 সালের ফেব্রুয়ারি মাসে ইউক্রেন যুদ্ধ শুরুর আগে যুক্তরাষ্ট্রের অস্ত্রের প্রধান ক্রেতা ছিল সৌদি আরব সহ বিভিন্ন আরব দেশ। কিন্তু ইউক্রেন যুদ্ধ শুরুর পর যুক্তরাষ্ট্রের অস্ত্রের প্রধান ক্রেতায় পরিণত হয় ইউরোপ। ইউক্রেন যুদ্ধের কারণে ইউরোপের বিভিন্ন দেশ ব্যাপক পরিমাণ অস্ত্র আমদানি করে যুক্তরাষ্ট্র থেকে। 2022 সালের পর থেকে ইউরোপের বিভিন্ন দেশে তাদের মোট আমদানিকৃত অস্ত্রের 3/2 আমদানি করেছে যুক্তরাষ্ট্র থেকে। ইউক্রেন যুদ্ধের আগে তাদের আমদানিকৃত অস্ত্রের অর্ধেক আমদানি করত যুক্তরাষ্ট্র থেকে। সুইডেনের স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের সর্বশেষ প্রতিবেদনে তুলে ধরা হয়েছে যুক্তরাষ্ট্রের অস্ত্র রপ্তানির বাজার পরিবর্তনের এই চিত্র। যুক্তরাষ্ট্র দীর্ঘকাল ধরে বিশ্বের শীর্ষ সমরাস্ত্র রপ্তানিকারক দেশ। সিপ্রির প্রতিবেদনে বলা হয়েছে সারা বিশ্বে যত অস্ত্র রপ্তানি হয় তার 43% বর্তমানে রপ্তানি করে যুক্তরাষ্ট্র। দ্বিতীয় স্থানে রয়েছে ফ্রান্স, তবে ফ্রান্সের অস্ত্র রপ্তানির পরিমাণ যুক্তরাষ্ট্রের 4/1।
অস্ত্র রপ্তানির ক্ষেত্রে পূর্বে দ্বিতীয় স্থানে ছিল রাশিয়া, কিন্তু ইউক্রেন যুদ্ধের কারণে ব্যাপক ধস নেমেছে রাশিয়ার অস্ত্র রপ্তানির ক্ষেত্রে। কেবল তাই নয়, দেশটি ইরান ও উত্তর কোরিয়া থেকে আমদানি করেছে বিপুল পরিমাণ ড্রোন ও মিসাইল। ইউক্রেন যুদ্ধে যুক্তরাষ্ট্র বিপুল পরিমাণ অর্থ খরচ করেছে। ইউক্রেনকে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র প্রকাশ্যে $120 বিলিয়ন বেশি অর্থ ও আর্থিক সহায়তা দিয়েছে। কিন্তু একই সাথে ইউক্রেন যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্র ইউরোপ সহ বিভিন্ন দেশের কাছে বিক্রি করেছে কয়েকশো বিলিয়ন ডলারের অস্ত্র। অনেক বিশ্লেষকের মতে, যেসব কারণে যুক্তরাষ্ট্র ইউক্রেন যুদ্ধ ঘটিয়েছে তার মধ্যে অন্যতম একটি ছিল অস্ত্র ব্যবসা। আর এই লক্ষ্যে কাজ করছে যুক্তরাষ্ট্রের সমরাস্ত্র প্রতিষ্ঠানগুলো। যুক্তরাষ্ট্র ইউক্রেন যুদ্ধে লাগানোর মূল কারণ ছিল সামরিক ও অর্থনৈতিকভাবে রাশিয়ার মেরুদণ্ড নতুন করে ভেঙে দেওয়া। জার্মানি সহ ইউরোপের বিভিন্ন দেশ জ্বালানি সহ বিভিন্ন ক্ষেত্রে ব্যাপকভাবে নির্ভরশীল হয়ে পড়েছিল রাশিয়ার ওপর। ইউরোপের সাথে রাশিয়ার ঘনিষ্ঠতা দিন দিন বৃদ্ধির ফলে অনেকটা অকার্যকর হয়ে পড়ে ন্যাটোর প্রয়োজনীয়তা। কারণ ন্যাটো গঠিত হয়েছিল ইউরোপকে রাশিয়ার সম্ভাব্য আগ্রাসনের হাত থেকে রক্ষা করার জন্য। ফলে ইউক্রেন যুদ্ধের আরেকটি অন্যতম কারণ ছিল জার্মানি সহ ইউরোপের বাজার থেকে রাশিয়াকে বের করে দেওয়া এবং ইউরোপ ও রাশিয়াকে আবারও মুখোমুখি দাঁড় করিয়ে ন্যাটোকে শক্তিশালী করা। কিন্তু ইউক্রেন যুদ্ধ যখন এখন শেষের পথে, তখন দেখা গেল যুক্তরাষ্ট্রের সাথে ইউরোপের বিরোধ এখন চরমে। আর এটি ঘটেছে ডোনাল্ড ট্রাম্প নতুন করে প্রেসিডেন্ট হবার কারণে। আংশিক যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ইউক্রেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সোমবার এই তথ্য জানান। তিনি বলেন, মঙ্গলবার সৌদি আরবে তাদের সাথে বৈঠক হবে ইউক্রেনের প্রতিনিধিদের সাথে। বৈঠকের আগেই ইউক্রেনের পক্ষ থেকে বলা হয়েছে তারা রাশিয়ার সাথে আংশিক যুদ্ধবিরতিতে রাজি। এর অংশ হিসেবে বন্ধ থাকবে আকাশ এবং নৌ হামলা। তবে রাশিয়ার পক্ষ থেকে প্রত্যাখ্যান করা হয়েছে আংশিক যুদ্ধবিরতির প্রস্তাব। রাশিয়া অভিযোগ করেছে এর মাধ্যমে ইউক্রেন তাদের সামরিক শক্তি বৃদ্ধি করবে। এটা তাদের সময় কেনার একটা বাহানা মাত্র। রাশিয়া বলেছে যুদ্ধ বন্ধ করতে হবে স্থায়ীভাবে, এছাড়া কোনো চুক্তি তারা করবে না। সোমবার সৌদি আরবে পৌঁছান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বৈঠক করেছেন সৌদি যুবরাজ বিন সালমানের সাথে। তবে যুক্তরাষ্ট্রের সাথে বৈঠকে অংশ নিতে পারবেন না তিনি। মার্কো রুবিও সোমবার ইউক্রেনকে সতর্ক করে বলেন, স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের জন্য কঠিন পরিস্থিতি মেনে নেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে জেলেনস্কিকে, কারণ রাশিয়ার কাছে তাদের ছেড়ে দিতে হবে অনেক ভূমি। তুরস্ক এবং সিরিয়ার নতুন সরকারের জন্য আরেকটি মাইলফলক অর্জনের দিন ছিল সোমবার। এদিন সিরিয়ার অন্যতম বিদ্রোহী গ্রুপ কুর্দিদের সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস বা এসডিএফ চুক্তি করেছে সিরিয়ান নতুন সরকারের সাথে। চুক্তি অনুসারে এসডিএফ এখন একটি সিরিয়ার রাষ্ট্রীয় বাহিনী। কেবল তাই নয়, কুর্দি বিদ্রোহী বাহিনী এসডিএফ তাদের সমস্ত দখল ছেড়ে দিয়েছে উত্তর সিরিয়ার। ফলে উত্তর সিরিয়ার সমস্ত তেল ও গ্যাসের খনি এখন সিরিয়ার নতুন সরকারের অধীনে সিরিয়ার রাষ্ট্রীয় সম্পদে পরিণত হল। কুর্দিদের এসডিএফ ছিল যুক্তরাষ্ট্রের সমর্থিত আসাদ বিরোধী একটি শক্তিশালী বিদ্রোহী বাহিনী। 2015 সাল থেকে তারা দখলে রাখে উত্তর সিরিয়ার কুর্দি অধ্যুষিত এলাকা। সেখানকার সমস্ত তেল ও গ্যাসের খনিও ছিল তাদের নিয়ন্ত্রণে। এসব তেল ও গ্যাস লুট করেছে যুক্তরাষ্ট্র। বিনিময়ে যুক্তরাষ্ট্র কুর্দি বিদ্রোহী বাহিনীকে দিয়েছে সামরিক সহায়তা। কুর্দি বিদ্রোহী বাহিনী এসডিএফ তুরস্কের জন্য ছিল বড় একটি হুমকি, কারণ কুর্দিদের এই বিদ্রোহী বাহিনী উত্তর সিরিয়া, উত্তর ইরাক এবং তুরস্কের দক্ষিণাঞ্চল নিয়ে কুর্দিদের জন্য আলাদা রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য দীর্ঘদিন ধরে যুদ্ধ করে আসছে। কিন্তু 8 ডিসেম্বর আসাদ পতনের পর কুর্দিদের এই স্বাধীন কুর্দিস্তান প্রতিষ্ঠার স্বপ্ন শেষ হয়ে যায়। আসাদ পতনের পর উত্তর সিরিয়ায় কুর্দি নিয়ন্ত্রিত এলাকায় প্রাধান্য বিস্তার করতে থাকে তুরস্ক সমর্থিত ফ্রি সিরিয়ান আর্মি। ফলে এসডিএফ চুক্তি করতে বাধ্য হয় ফ্রি সিরিয়ান আর্মির সাথে। অপরদিকে 27 ফেব্রুয়ারি তুরস্কে বন্দী কুর্দি নেতা আবদুল্লাহ ওসালান জেল থেকে নির্দেশ দেন কুর্দিদের অস্ত্র সমর্পণের জন্য। সোমবার সিরিয়ার কুর্দি নেতা মুজলুম আন্দি সন্ধি চুক্তি করেন সিরিয়ার নতুন প্রেসিডেন্ট আহমেদ আল শারার সাথে। বস্তুত এর মাধ্যমে অবসান হল কুর্দিদের জন্য স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার দীর্ঘ সশস্ত্র যুদ্ধের। দীর্ঘ কয়েক দশকের এই যুদ্ধে তুরস্ক এখনো পর্যন্ত নিহত হয়েছে 50,000-এর বেশি মানুষ। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা এবং কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।